হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। ডিয়ার স্টুডেন্ট, জিকের ঝুলির 3 নম্বর পর্ব আজ খুবই দারুণ একটা পর্ব হবে আশা করব। চলে আসলাম সকাল 8টাতে। প্রতিদিন তোমরা এই পর্বটা দেখতে পাবে, জিকের ঝুলির পর্বটা। আর আমাদের সমস্ত ফ্রি লাইভ ক্লাস দেখতে তোমরা আমাদের দ্য ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমি চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখানে সমস্ত ফ্রি লাইভ ক্লাস তোমাদেরকে দেখতে পাবে। আর সমস্ত ভিডিও লিংক তোমরা যদি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল, এখানেও যুক্ত হয়ে থাকতে পারো। এখানে যুক্ত হলে তোমরা সমস্ত ভিডিও লিংক এবং সমস্ত আপডেট আমাদের TWS একাডেমি থেকে পেতে পারো। চলো আমরা শুরু করি আজকের পর্বটি। খুবই দুর্দান্ত একটি পর্ব হবে আশা করব। ক্লাসটি যারা শেষ পর্যন্ত দেখবে তারা খুবই খুবই উপকৃত হবে এই ক্লাসটি থেকে। শুরু করছে আজকের পর্ব। প্রথম প্রশ্ন, গ্রেট রেড স্পট দেখা যায় কোন গ্রহে? গ্রেট রেড স্পট এটা কোন গ্রহে দেখা যায়? বৃহস্পতি, শনি, শুক্র অ্যান্ড মঙ্গল, 4টি গ্রহের নাম দেওয়া আছে এখানে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা। বিভিন্ন গ্রহ সম্পর্কিত বিভিন্ন উপনাম তোমাদের আমি বলে দিয়েছিলাম, যেমন পৃথিবীকে নীল গ্রহ, তারপরে তোমার হচ্ছে মঙ্গলকে লাল গ্রহ ইত্যাদি বলা হয়। তো তেমনই যেমন তোমার শুক্র গ্রহকে উজ্জ্বলতম, উষ্ণতম ইত্যাদি আমরা একটা গ্রহ সম্পর্কে ধারণা রাখি। আর তোমরা যদি এর সম্পর্কে ডিটেলস ক্লাস দেখতে চাও, আলামিন স্যার তোমাদের এটার ক্লাস করিয়ে দিয়ে রেখেছে দা ওয়ে অফ সলিউশনে। তোমরা এই ক্লাস পেয়ে যাবে, ডিটেলস ক্লাস, বিভিন্ন গ্রহ সম্পর্কিত ক্লাস। তো শুরু করছি। এখানে প্রথম প্রশ্ন উত্তর কি হবে? বৃহস্পতির নাম হচ্ছে কি গ্রেট, বৃহস্পতি গ্রহে গ্রেট রেড স্পট দেখা যায়। এছাড়া এই বৃহস্পতি গ্রহটা এটা হচ্ছে সৌরজগতের বৃহত্তম গ্রহ, বৃহত্তম গ্রহ হিসাবে চিনি। এই গ্রহটাকে আমরা গ্রহদের গ্রহদের মধ্যমণি বলে থাকি, কারণ এই গ্রহটা সৌরজগতের বৃহৎ গ্রহ তো বটেই এবং পঞ্চম। যদি আমরা দূরত্ব অনুসারে দেখি সূর্য থেকে গ্রহগুলি, তারপরে বুধ, শুক্র, পৃথিবী অ্যান্ড তারপরে আসে তোমার মঙ্গল অ্যান্ড বৃহস্পতি, পঞ্চম দূরত্বে এটা অবস্থিত। এটাকে গ্রহদের মধ্যমণি বলা হয় এবং এটাকে গ্রহরাজ বলা হয়। গ্রহরাজ, দৈত্যকার গ্রহ ইত্যাদি বিভিন্ন কিন্তু নামে এটাকে ডাকা হয়ে থাকে। পরেরটা দেখি আমরা। জীবাণুবিদ্যার জনককে? জীবাণুবিদ্যার জনকটাকে অ্যারিস্টটল, লুই পাস্তুর অ্যান্ড তোমার রবার্ট হুক, এডওয়ার্ড জেনার। করো এটার উত্তর। জীবাণুবিদ্যার জনক কাকে বলা হয়? রাইট অ্যান্সার হবে লুই পাস্তুরকে বলা হয়ে থাকে জীবাণুবিদ্যার জনক। অ্যারিস্টটলকে আমরা কি বলে থাকি? অ্যারিস্টটলকে বলা হয়ে থাকে জীববিদ্যার জনক। জীববিদ্যার জনককে বলতো? জীববিদ্যার জনক হচ্ছে কে? সেটা হচ্ছে অ্যারিস্টটল, হচ্ছে জীববিদ্যার জনক। লুই পাস্তুর হচ্ছে জীবাণুবিদ্যার জনক হিসাবে পরিচিত। আচ্ছা, রবার্ট হুক ইনি প্রথম কোষ আবিষ্কার করেছিলেন। তো আমরা এনাকে কোষ বিদ্যার জনকও বলতে পারি, বা কোষের যিনি আবিষ্কর্তা, যিনি প্রথম কোষ আবিষ্কার করেন, কোষ এর আবিষ্কারক ছিলেন তিনি। এখানে যে কোনো একটা থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে, ঠিক আছে? এই অ্যারিস্টটল জীববিদ্যার জনককে বা প্রাণীবিদ্যার জনককে? প্রাণীবিদ্যা বা জীববিদ্যার একজনই জনক কিন্তু, সেটা হচ্ছে অ্যারিস্টটল। আচ্ছা, এডওয়ার্ড জেনার ইনি গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন আমরা জানি, তাই তো? তো এডওয়ার্ড জেনার এনাকে বলা হয়ে থাকে কি? এনাকে ভ্যাকসিনেশনের, ভ্যাকসিন বা টিকার জনক বলা হয়। ভ্যাকসিনের জনককে বা ভ্যাকসিনেশনের জনককে এডওয়ার্ড জেনার, তিনি প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। ভ্যাকসিনটি ছিল গুটি বসন্তের ভ্যাকসিন। ওকে, চলো। ভিয়েতনামের মুদ্রার নাম কি? ভিয়েতনাম এই দেশটা কোথায় অবস্থিত? দক্ষিণ পূর্ব এশিয়াতে অবস্থিত একটা দেশ ভিয়েতনাম দেশ। অ্যান্ড ভিয়েতনামের মুদ্রার নাম কি? কিয়াত, ইউয়ান, ওন অ্যান্ড ডং। ভিয়েতনামের মুদ্রার নাম কি? সেটা হচ্ছে ডং, হচ্ছে এখানকার মুদ্রার নাম। ভিয়েতনামের মুদ্রার নাম ডং। আচ্ছা, ভিয়েতনামের রাজধানীটাকে একটু ডিয়ার স্টুডেন্ট বলে দাও তো। রাজধানীটা কি? কমেন্ট করে সব ফটাফট জানিয়ে দাও, এটা কি হবে? আচ্ছা, এখানে কয়েকটা দেশের মুদ্রার নাম আছে, এগুলো আমি ইচ্ছা করে কমেন্টে রেখেছি যাতে এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, এই কারণে। যেমন কিয়াত, কিয়াত হচ্ছে আমাদের ভারতের প্রতিবেশী দেশ মায়ানমারের মুদ্রা।
মায়ানমারের মুদ্রার নাম কি, সেটা হচ্ছে কিয়াত। এছাড়া ভুটানের মুদ্রা, ভারতের প্রতিবেশী দেশ ভুটানের মুদ্রাটা কিন্তু পড়ে। ভুটানের মুদ্রার নাম কি, নুল ড্রাম বলা হয়ে থাকে ভুটানের মুদ্রার নাম। ইউয়ান এটা হচ্ছে চীনের মুদ্রার নাম, ঠিক আছে। আর ওন হচ্ছে দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম। দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি, সেটা হচ্ছে ওন। আচ্ছা, আমরা এখানে কি বলছিলাম, সেটা হচ্ছে ভিয়েতনামের রাজধানী কি। ভিয়েতনামের রাজধানীটা কি হবে বলো তো ডিয়ার স্টুডেন্ট, সেটা হচ্ছে কি হবে। যারা হ্যানয় বললে তারা কিন্তু একদমই সঠিক বললে। হ্যানয় হচ্ছে ভিয়েতনামের মুদ্রা। ভেরি 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 ইম্পর্টেন্ট, কিন্তু এই রাজধানীর নামটা পরীক্ষায় প্রচুরবার এসেছে, অন্যান্য বিভিন্ন পরীক্ষায়। ভারতের নাগরিকত্ব আইন কবে পাশ হয়। ভারতের যে নাগরিকত্ব বিষয়টা কোথায় আছে, ভারতীয় সংবিধানে 5 থেকে 11 নং ধারার ভিতরে আছে। 5 থেকে 11 ধারার ভিতরে এটা আছে। অ্যান্ড এটা কোন পার্টের ভিতরে এসে থাকে, এটা হচ্ছে পার্ট 2 এর মধ্যে এসে থাকে আমাদের ভারতীয় সংবিধানে, যেখানে নাগরিকত্ব বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে, তাই তো। আচ্ছা, ভারতের যে নাগরিকত্ব অ্যাক্ট সেটা কবে পাশ হয়েছিল, এটা পাশ হয়েছিল। আচ্ছা, তার আগে একটা জিনিস বলো, ভারতের যে নাগরিকত্ব, কি ধরনের নাগরিকত্ব ভারতে আছে। নাগরিকত্ব প্রধানত 2 ধরনের হয়ে থাকে, একক নাগরিকত্ব, দ্বিনাগরিকত্ব। যখন যুক্তরাষ্ট্র ব্যবস্থা হয়, অঙ্গরাজ্য আইনসভা অ্যান্ড তোমার কেন্দ্রীয় আইনসভা, যুক্তরাষ্ট্রে যখন ব্যবস্থা থাকে তখন কিন্তু তোমার দ্বিনাগরিকত্ব বিশেষ করে দেখা যায়। কিন্তু ভারতেও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আছে, আমরা জানি ভারতে অঙ্গরাজ্য আইনসভা আছে। ভারতের যে পরিকাঠামো সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, কিন্তু ভারতের নাগরিকত্বটা কি প্রকৃতির, ভারতের নাগরিকত্ব হচ্ছে একক একক নাগরিকত্ব। আচ্ছা, ভারতের যে একক নাগরিকত্ব এটা কোন দেশ থেকে গৃহীত হয়েছে, এটা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। ব্রিটেন থেকে নেওয়া, ওকে। এই যে নাগরিকত্বের ধারণাটা তাহলে কোথা থেকে, এটাও কিন্তু পরীক্ষায় থাকে। একক নাগরিকত্বের ধারণা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। আর নাগরিকত্ব অ্যাক্ট যেটা, সেটা পাশ হয়েছিল কবে, 1955, 1955-তে নাগরিকত্ব আইনটি পাশ হয়। F1 জাপানিজ গ্র্যান্ড প্রিক্স 2024-এর বিজয়ী হয়েছেন সম্প্রতি কে। আচ্ছা, এর মধ্যে একজন সম্প্রতি গ্র্যান্ড প্রিক্স F1 জাপানিজ গ্র্যান্ড প্রিক্স খেলাতে সাধারণত হয়ে থাকে কার রেসিং, এটা হচ্ছে কার রেসিং খেলায়। তো 2024-এ বিজয়ী হয়েছেন সম্প্রতি কে। কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো যারা, তারা এটা উত্তর করতে পারবে। এটা হবে কে বলো তো, এটা হচ্ছে তোমার ম্যাক্স ভার্স্টাপেন। আচ্ছা, ম্যাক্স ভার্স্টাপেন ইনি হচ্ছেন কোন দেশের বলো তো, আসলে ইনি কোন দেশের একজন কার রেসার। ইনি হচ্ছেন কোন দেশের, বেলজিয়ামের কার রেসার একজন। বুঝতে পেরেছো নিশ্চয়ই। পরেরটা দেখি, সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করতেন। আচ্ছা, সোমপ্রকাশ পত্রিকাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে সোমপ্রকাশ পত্রিকা সম্পর্কে। সোমপ্রকাশ যে পত্রিকা, এটা হচ্ছে প্রথম রাজনৈতিক পত্রিকা। বাংলা ভাষায় প্রকাশিত হওয়া প্রথম রাজনৈতিক পত্রিকা ছিল সোমপ্রকাশ পত্রিকা। আচ্ছা, এই সোমপ্রকাশ পত্রিকাটি 1858-তে প্রথম প্রকাশিত। প্রথম প্রকাশিত হয়েছিল 1858-তে। ওকে ডিয়ার স্টুডেন্ট, সোমপ্রকাশ পত্রিকার প্রকাশক কি ছিল বলতো, প্রকাশক, সেটা যদি অপশনে থাকতো এখানে সকলে উত্তর করতে পারতো। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এই কয়েকদিন আগে এটা কিন্তু পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটা, ঠিক আছে, ডব্লিউবিপির পরীক্ষাতেই। তো এটার প্রকাশক কে ছিলেন, সেটা হচ্ছে দ্বারকনাথ বিদ্যাভূষণ। দ্বারকনাথ বিদ্যাভূষণ ছিলেন সোমপ্রকাশ পত্রিকার প্রকাশক। কিন্তু এই পত্রিকাটি অ্যাকচুয়ালি প্রকাশিত হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
পরামর্শে। আর এই পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই পত্রিকার কিন্তু সম্পাদনা তিনি করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা, এবং প্রিভিয়াস ইয়ার এই প্রশ্নটা কিন্তু এসেছে। নেক্সট দেখি কি বলা হচ্ছে। নিচের কে ধিং এক্সপ্রেস বা ধিং এক্সপ্রেস নামে পরিচিত? কাকে ধিং এক্সপ্রেস বলা হয়? হিমা দাস, মিলখা সিং, দ্যুতি চাঁদ এবং পিটি উষা। এখানে সকলেই হচ্ছে কি, সকলেই হচ্ছে ভারতের এক একজন দৌড়বিদ, অ্যাথলেটিক। তো এর মধ্যে কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? এটা হবে উত্তর হিমা দাস। হিমা দাস হচ্ছে ধিং এক্সপ্রেস নামে পরিচিত। অ্যান্ড হিমা দাস হচ্ছে কি, হিমা দাস তিনি কোথাকার বাসিন্দা বলতো? এরকম কিন্তু দেয় বিভিন্ন অ্যাথলেটিকদের বা বিভিন্ন ভারতের যে সমস্ত স্পোর্টস পার্সনরা আছেন তাদের কোথায় বাড়ি, এটা বিশেষ করে পরীক্ষায় দিয়ে থাকে। যেমন দিয়ে থাকে মেরি কমের বাড়ি কোথায়, বা মেরি কম কোন রাজ্যের বাসিন্দা, অথবা দিয়ে থাকে তোমার যেমন নীরজ চোপড়া কোথাকার, তারপরে দিয়ে থাকে তোমার হচ্ছে বিরাট কোহলি কোথাকার, ইত্যাদি কিন্তু ইম্পর্টেন্ট। বিশেষ করে মেরি কমটা কিন্তু পরীক্ষায় এসেছে, ওই জন্য আমি বললাম। তো ধিং এক্সপ্রেস নামে খ্যাত হিমা দাস, তিনি একজন দৌড়বিদ ভারতের, এবং তিনি হচ্ছেন অসমের বাসিন্দা। কোথাকার বাসিন্দা? অসমের। ওকে। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত? আচ্ছা, আর্সেনিক এটা হচ্ছে একটা কি মৌল বলতো? এটা হচ্ছে এদের পাওয়া যায় তোমার হচ্ছে 15 নং শ্রেণীতে। 15 নং শ্রেণীতে এদেরকে পাওয়া যায়। 18টি শ্রেণীর মধ্যে 15 নম্বর শ্রেণীতে থাকে এই মৌলগুলি। এই 15 নম্বর শ্রেণীতে যে সমস্ত মৌলগুলি আছে, যেমন নাইট্রোজেন মৌল আছে এখানে, তারপরে এখানে আছে তোমার আর্সেনিক মৌল আছে, তারপরে ফসফরাস মৌল আছে। এই সমস্ত মৌলগুলিকে তোমার বলা হয়ে থাকে অ্যান্টিমনি আছে। এই সমস্ত মৌলগুলিকে বলা হয়ে থাকে নিকটোজেন মৌল। নিকটোজেন মৌল বলা হয় এগুলোকে। এবং আর্সেনিক মৌলটা, এটা একটা নিকটোজেন মৌল, আমরা বুঝতে পারছি। এর পারমাণবিক সংখ্যা কত? এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 33। 33 এর পারমাণবিক সংখ্যা। গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। গদর পার্টিটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? আচ্ছা, ভারতের বাইরে অনেক কিন্তু পার্টি, যখন ভারতের রাজনৈতিক আন্দোলন চলছিল তখন কিন্তু ভারতের বাইরেও অনেক পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। যেমন গদর পার্টি বা যে কমিউনিস্ট পার্টি, ভারতের যে কমিউনিস্ট পার্টি, সেটাও কিন্তু ভারতের বাইরে প্রতিষ্ঠিত হয়েছিল, তাসখন্দে প্রতিষ্ঠিত হয় আমরা জানি। আসলে এই গদর পার্টিটা, এটা ভারতের বাইরে একটা রাজনৈতিক পার্টি প্রতিষ্ঠিত করা হয়েছিল, যেটার প্রতিষ্ঠাতা ছিলেন লালা হরদয়াল। লালা হরদয়াল এটার প্রতিষ্ঠাতা ছিলেন। এবং এটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এটা প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকাতে। কবে হয়েছিল? হয়েছিল 1913 খ্রিস্টাব্দে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়। এবারে আমেরিকার জায়গায় কিছু কিছু সময় তোমরা শহরের নাম পাবে, আমেরিকার হয়তো 4টি শহরের নাম দিয়ে দিতে পারলো, তখন তো কনফিউশন হয়ে যাবে অনেকে। আমেরিকার এখানে ওয়াশিংটন ডিসি দিতে পারে, সান ফ্রান্সিসকো দিতে পারে, অথবা দিতে পারে নিউ ইয়র্ক। তো কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এটা? এটা প্রতিষ্ঠিত হয়েছিল সান ফ্রান্সিসকোতে। ওকে, সান ফ্রান্সিসকো শহরে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। নিচের কোন জোটটি সঠিক নয়? নিচের কোন জোটটি সঠিক নয়? অ্যান্সার করো। পিআইএল, পাবলিক ইন্টাক পাবলিক ইন্ডাস্ট্রিড লিটিগেশন অ্যান্ড সিএনজি কম্প্রেসড ন্যাশনাল গ্যাস, তারপরে সিট স্পেশাল ইনভেস্টিগেশন টিম অ্যান্ড কেওয়াইসি নো ইওর কাস্টমার। এই ভিতরে কোনটি সঠিক নয়? সেটা হচ্ছে পিআইএল। পিআইএল এর পুরো কথা কি হবে? পাবলিক ইন্টারেস্ট, এই জায়গায় হবে INTE RE INTEREST, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। মানে কি বলতো? মানে হচ্ছে জনস্বার্থ মামলা। পিআইএল ফাইল করা হয়েছে, এরকম তোমরা নিশ্চয়ই নিউজে শুনেছো যে অমুকের বিরুদ্ধে পিআইএল ফাইল করা হয়েছে, এটা হচ্ছে জনস্বার্থ মামলা। পিআইএল মিনস, ঠিক আছে? তো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন
এটার পুরো কথা। পঞ্চনদের দেশ বলা হয় কাকে, এটা আজকের তোমাদের হোমওয়ার্ক থাকবে ডিয়ার স্টুডেন্ট, সকলে এটা কমেন্ট করে উত্তর জানিয়ে যাবে। পঞ্চনদের দেশ নামে পরিচিত কোন রাজ্যটি ভারতের? নিচের কোন ভিটামিন বা নিচের কোনটি ভিটামিন এ তে সমৃদ্ধ? ভিটামিন এ সমৃদ্ধ কোন খাদ্যটি এখানে? দুধ, আমলা, গাজর এবং কড লিভার। আচ্ছা, দুধটা আমি বাদ দিলাম, কারণ দুধ অলমোস্ট প্রায় দুধটা একটা সুষম খাদ্য, মানে অলমোস্ট প্রায় সমস্ত খাদ্যে কিন্তু বা সমস্ত ভিটামিন থাকে দুধে কিছু না কিছু পরিমাণে। বিশেষ করে দুধে আমরা বা দুধ, ডিম ইত্যাদি ভিটামিন বি তে খুবই বেশি পরিমাণে পাওয়া যায়, মানে ভিটামিন বি পাওয়া যায় দুধ, ডিম থেকে প্রচুর পরিমাণে। আচ্ছা, আমলা বা টক জাতীয়, বিশেষ করে আমলা, লেবু ইত্যাদিতে আমরা কি পাই বলতো? ইত্যাদি পাওয়া যায় ভিটামিন সি তে। ভিটামিন সি তে আমলা মানে হচ্ছে আমলকি বা লেবু, এসব হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ। স্কারবি রোগ আটকে থাকে আমরা জানি, বা অ্যাসকর্বিক অ্যাসিড বলে থাকে ভিটামিন সি কে, সেটা পাওয়া যায় লেবু, আমলাতে। আচ্ছা, গাজরটা কি সমৃদ্ধ? গাজর, টমেটো বা কাঁচা শাকসবজি, বাঁধাকপি ইত্যাদি হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ। ভিটামিন এ বা এটাকে আমরা বলে থাকি রেটিনাল। এটাতে কিন্তু মানে গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় বা রেটিনাল পাওয়া যায়। অ্যান্ড এটার কারণে বা গাজর যদি বেশি খাও তোমরা, বা যদি তোমার চোখের যদি কমে যায় বা চোখের যদি তোমার কোনো সমস্যা হয়, চোখের কোনো রোগ হয়ে থাকে, বিশেষ করে রাত কানা বা অন্যান্য রোগ, তার জন্য তোমরা ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য খেতে পারো। সেখানে তোমরা গাজরকে চুজ করতে পারো, টমেটোকে চুজ করতে পারো, অথবা কোনো বাঁধাকপিকে তোমরা চুজ করতে পারো, এগুলোতে ভিটামিন এ থাকে প্রচুর পরিমাণে। আচ্ছা, লাস্টেরটা একটু বলে রাখি, কড লিভার অয়েল, এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। ভিটামিন ডি অথবা ভিটামিন ডি এর যদি আমরা প্রধান উৎস বলি, সেটা হচ্ছে আমাদের পরিবেশ। সূর্য থেকে আগত যে রশ্মি থাকে, সূর্যের আলো, সেটাতে প্রচুর পরিমাণ ভিটামিন ডি থাকে, আমরা জানি ক্যালসিফেরল বলা হয় এটাকে। তো এটা থাকে। ওকে, তো পরেরটা দেখি। নওজোয়ান ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা একটা বিপ্লবী সংগঠন ছিল, এটা জাতীয়তাবাদী একটা বা বিপ্লবী একটা সংগঠন ছিল নওজোয়ান ভারত সভা। এটা একদমই স্বাধীনতার দোরগোড়ায় প্রতিষ্ঠিত হয়েছিল। কখন এটা প্রতিষ্ঠিত হয়? দেখি কে অ্যান্সার করতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট এবং সহজ একটি প্রশ্ন। ভগৎ সিং এটার প্রতিষ্ঠাতা ছিলেন। এবং এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1926 সালে প্রতিষ্ঠা হয়। সালটা মনে রাখবে, 1926-এ নওজোয়ান ভারত সভার প্রতিষ্ঠা ভগৎ সিং করেন। পাখিদের নিয়ে অধ্যয়নকে কি বলা হয়? অর্নিথোলজি, জিওমরফোলজি, এন্টোমোলজি এবং অর্নিকোলজি। কি বলা হয় পাখিদের নিয়ে অধ্যয়নকে? বলো ডিয়ার স্টুডেন্ট। পাখিদের নিয়ে অধ্যয়নকে বলে থাকি আমরা অর্নিথোলজি। জিওমরফোলজি বলা হয়, জিও মিন্স জিও, ভূত্বক, ভূত্বককে বা ভূত্বকের উপর নিয়ে যে অধ্যয়ন বা ভূ বিদ্যা আমরা এটাকে বলতে পারি, ঠিক আছে? বা ভূত্বকের যে শ্রেণী বিন্যাসগত অধ্যয়ন, সেটাকে বলা হয় থেকে জিওমরফোলজি। এন্টোমোলজি কীট পতঙ্গ সংক্রান্ত, এটা খুবই পরীক্ষায় আসে। কীট পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এটাকে এন্টোমোলজি। আর অনকোলজি, অবশ্যই এটা ক্যান্সারের বিদ্যাকে বলা হয়। ওকে, ক্যান্সার রোগের জন্য দায়ী আমরা জানি অনকোজিন, এবং অনকোলজি হচ্ছে ক্যান্সার বিদ্যাকে বলা হয়। আচ্ছা, বকাটক রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই বকাটক রাজবংশটা, এই রাজবংশটা ভারতে প্রায় শতাব্দী 10 খ্রিস্টাব্দ নাগাদ, ওই সময় থেকে এটা ভারতে রাজত্ব করছিল। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি কোথায় ছিল? বিন্ধ্য পর্বত বা সাতপুরা পর্বত থেকে এটা একদমই তুঙ্গভদ্রা যে নদী, এই যে মধ্যবর্তী স্থান, এখানে অর্থাৎ মধ্য ভারত অ্যান্ড দক্ষিণ ভারতের কিছু অংশ নিয়ে বা পশ্চিম ভারতেরও কিছু অংশ নিয়ে এই বকাটক রাজবংশটা গড়ে উঠেছিল। অ্যান্ড এই বকাটক রাজবংশের যিনি প্রতিষ্ঠাতা, তিনি কে ছিলেন বলতো?
বিন্ধু শক্তি, রুদ্রসেন, হরিবর্মন অ্যান্ড রাজ্যবর্ধন, এদের মধ্যে ছিলেন বিন্ধু শক্তি, তিনি বকাটক রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। ম্যালেরিয়াতে কোন অংশ রোগাক্রান্ত হয়? ম্যালেরিয়া রোগ যেটা হয়ে থাকে, সেই ম্যালেরিয়া রোগটা আমরা জানি স্ত্রী অ্যানাফিলিস মশা, স্ত্রী অ্যানাফিলিস মশা ছড়ায়। এটা সব অ্যানাফিলিস মশা কিন্তু ম্যালেরিয়া রোগ ছড়ায় না, যেমন ডেঙ্গু রোগ, এডিস মশা সব মশাই কিন্তু ছড়ায় না, এটা স্ত্রী এডিস মশা তারা এটা ছড়িয়ে থাকেন। তেমনি স্ত্রী অ্যানাফিলিস মশা তারা এই ম্যালেরিয়া রোগটা ছড়িয়ে থাকে আমরা জানি। আচ্ছা, ম্যালেরিয়াটা কি জাতীয় রোগ বলতো? এটা কি জাতীয় রোগ? এটা কি ভাইরাস ঘটিত, নাকি এটা ব্যাকটেরিয়া ঘটিত, নাকি এটা প্রোটোজোয়া ঘটিত, নাকি আদ্যপ্রাণী বা প্রোটোজোয়া যেটা বলতে পারো কি ঘটিত? এটা হচ্ছে প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম নামক প্রোটোজোয়া ঘটিত রোগ, প্রোটোজোয়া ঘটিত রোগ এটা একটা। এবং এটার যেটা বাহক হচ্ছে সেটা হচ্ছে স্ত্রী অ্যানাফিলিস মশা। এটার জন্য দায়ী হয় বা এটার জন্য আক্রান্ত হয় আমাদের শরীরের কোন অংশ? সেটা হচ্ছে প্লীহা। আচ্ছা, প্লীহাটা কি? প্লীহাটা এটা আমাদের শরীরের যে রক্ত সেটাকে পরিস্রবণ করতে কাজ করে থাকে, বিশেষ করে প্লীহা। এটাকে ব্লাড ব্যাংক বলা হয়, ঠিক আছে? এটাকে বলা হয় ব্লাড ব্যাংক। ভারত আমাদের যে শরীরের রক্ত থাকে সেটাকে পরিস্রবণ করতে, সেটাকে শুদ্ধ করতে বিশেষ করে প্লীহা কাজ করে থাকে। পরেরটা দেখি। আচ্ছা, ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য। বর্তমানে আমাদের TWS একাডেমিতে এই সমস্ত ব্যাচগুলো চলছে। আর যারা জানো না, আমাদের TWS একাডেমি একটা অ্যাপ আছে জানো, সেখানে তোমরা ভর্তি হয়ে আমাদের টিচারদের কাছ থেকে চাকরির প্রিপারেশন নিতে পারো, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এবং প্র্যাকটিস ক্লাস, তোমার পছন্দ মতো যে কোনো ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। এই সমস্ত ব্যাচগুলি আমাদের এখানে চলছে, ফাউন্ডেশন অথবা রেলওয়ে, SSC ফাউন্ডেশন। ফাউন্ডেশন মিনস একদমই বেসিক থেকে পড়ানো হবে। যারা নতুন এই ফিল্ডে বা নতুন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিতে চলেছে তারা মোটেই জানে না যে কিভাবে শুরু করবো স্যার, তারা আমাদের এই TWS একাডেমি অ্যাপে ভর্তি হতে পারো। সেখান থেকে তোমরা আমাদের স্যারেদের কাছ থেকে চাকরির বেস্ট প্রিপারেশন নিতে পারো। ওকে, সকলে TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল সেখান থেকে। আচ্ছা, হামিদুল্লাহ খান কোথাকার নবাব ছিলেন? এই কোশ্চেনটা আমি আমার দা ওয়ে অফ সলিউশনের যে জিকের ঝুলি ক্লাস করিয়েছিলাম সেখানে যে সমস্ত স্টুডেন্টরা কন্টিনিউ করতো তারা এটা করতে পারবে। হামিদুল্লাহ খান কোথাকার নবাব ছিলেন? অযোধ্যা, জুনাগড়, লখনৌ, ভোপাল, এগুলো সব জায়গাতেই নবাবই ছিল আমরা জানি। যেমন লখনৌকে তো একদমই নবাবের শহর বলা হয়, লখনৌ হচ্ছে নবাবের শহর, এটা মনে রাখবে। ওকে, তো হামিদুল্লাহ খান কোথাকার নবাব ছিলেন? তিনি ভোপালের নবাব ছিলেন, তিনি ভোপালের শেষ নবাব। তিনি ভোপালে যে নবাবী ছিল সেই ভোপালের নবাবী বংশের শেষ নবাব ছিলেন। নিচের কোনটি সম্প্রতি ইন্দাস অ্যাপ স্টোর চালু করেছে? ইন্দাস অ্যাপ স্টোর নামক একটা অ্যাপ স্টোর সম্প্রতি কোন কোম্পানিটি চালু করেছে? এখানে কতগুলি পেমেন্ট ইন্টারফেস কোম্পানির নাম দেওয়া আছে, গুগল পে, পেটিএম, ফোন পে, ভিম। ইন্দাস অ্যাপ স্টোরটি চালু করেছেন ফোনপে। নিম্নের কোন মৃত্তিকাতে আখ চাষ ভালো হয়? তো কোন মৃত্তিকাতে আখ চাষ ভালো হয় বলো তো? আখ, এটাকে আমরা ইক্ষু বলে থাকি, তাই তো? আখ বলো। এটা পলি মাটিতে সবচেয়ে ভালো চাষ হয়, চুন সমৃদ্ধ বিশেষ করে পলি মাটিতে, নবীন পলি বলো বা পলি মাটি অঞ্চলে এটা বিশেষ ভালো করে চাষ হয়। এই জন্য আমরা দেখেছি উত্তরপ্রদেশ অঞ্চলে পলি মাটিযুক্ত অঞ্চল, সেখান দিয়ে গঙ্গা নদীর দীর্ঘ একটা পথ, গঙ্গা এবং তার উপনদী সমূহ গন্ডক, ঘরঘরা, কোশি, যমুনা এসব প্রবাহিত হয়েছে। তো সেইভাবে এই উত্তরপ্রদেশে কিন্তু পলি মাটির ভাগটা অনেকটাই বেশি এবং উত্তরপ্রদেশে সব থেকে বেশি পরিমাণে আখ চাষ হয়ে থাকে আমরা জানি, তাই তো? আখ চাষে প্রথম আছে উত্তরপ্রদেশ। আচ্ছা, বিক্রমাঙ্ক দেবচরিত কে রচনা করেন? বলো। বিক্রমাঙ্ক দেবচরিত তার রচয়িতা কে ছিলেন? আচ্ছা, এটা একজন ব্যক্তির জীবনী, ঠিক আছে? বিক্রমাঙ্ক দেবচরিত একজন ব্যক্তির জীবনী। কার জীবনী বলতো? রাজা বিক্রমাদিত্যের জীবনী।
আর রাজা বিক্রমাদিত্য কে ছিলেন বলতো? আচ্ছা, রাজা বিক্রমাদিত্যের জীবনী বিক্রমাঙ্ক দেবচরিত, এটা রচয়িতা ছিলেন বিলহন। বিলহন হচ্ছেন একজন কাশ্মীরি লেখক ছিলেন। কলহনও আমরা জানি রাজতরঙ্গিনীর লেখক, তিনিও কাশ্মীরি ছিলেন। তো রাজা বিক্রমাদিত্য, এই বিক্রমাদিত্য কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত নয়। এই বিক্রমাদিত্যকে, এটা হচ্ছে চালুক্য রাজা বিক্রমাদিত্য। ইনি হচ্ছেন চালুক্য রাজা। এবং এনার যে জীবনী সেটা কে রচনা করেছিলেন? সেটা রচনা করেছিলেন বিলহন, যেটার নাম বিক্রমাঙ্ক দেবচরিত। স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? এটা খুবই কিন্তু একটা ইজি প্রশ্ন, যারা অনেকদিন ধরে ক্লাস ফলো করছে তাদের কাছে তো জলভাত। ভারতের প্রথম মন্ত্রী পরিষদ যদি আমরা স্বাধীন ভারতের বলি, 1951-52 যে জেনারেল ইলেকশন হয়েছিল, তারপরে ভারতে ক্যাবিনেট তৈরি হয়েছিল, যার নেতৃত্ব দিয়েছিলেন জওহরলাল নেহেরু। তিনি প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন 1951-52 জেনারেল ইলেকশনের পরে। তো সেখানে সর্দার প্যাটেল, ইনি হয়েছিলেন পররাষ্ট্র, পররাষ্ট্র নয়, তিনি হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী। এই দুটো দায়িত্ব কিন্তু তিনি পালন করেছিলেন। আচ্ছা, আর কে শানমুখ চেট্টি, ইনি ছিলেন অ্যাকচুয়ালি তৎকালীন সময়ে ভারতের অর্থমন্ত্রীর দায়িত্বে। আর বলদেব সিং ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী ভারতের, প্রতিরক্ষা মন্ত্রী প্রথম। ওকে। আর জওহরলাল নেহরু, তিনি জানো সবাই, প্রধানমন্ত্রী ছিলেন। তাছাড়া তার যে আন্ডারে আরো একটা মন্ত্রিত্ব, গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব ছিল, যেটা হচ্ছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা বিদেশ মন্ত্রক। তো ভারতের প্রথম যদি বিদেশ মন্ত্রী কে বলা হয়, তখন কিন্তু অ্যান্সার হবে কি, সেটা হচ্ছে জওহরলাল নেহরু ছিলেন ভারতের প্রথম কিন্তু বিদেশ মন্ত্রী। তিনি এটার দায়িত্ব পালন করেছিলেন ভারতে প্রথম। চলো, মস্তিষ্কে যে তরল থাকে সেটাকে আমরা কি বলে থাকি, বা মস্তিষ্কে কোন তরলটা থাকে, কি হবে বলতো? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। সেরিব্রো স্পাইনাল ফ্লুইড নামক এক ধরনের তরল থাকে আমাদের মস্তিষ্কে, যেটা অ্যান্সার হবে সিএসএফ, এটার পুরো কথা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। ফিল্ম ফেয়ার পুরস্কার 2024-এ কোন চলচ্চিত্রটি সেরা জনপ্রিয় চলচ্চিত্রের পুরস্কার জিতেছে? সেরা জনপ্রিয় চলচ্চিত্রের পুরস্কার দেওয়া হয়েছে কোন সিনেমাটিকে? রকি আর রানী কি প্রেম কাহানি, 12 ফেল, অ্যানিমাল অ্যান্ড পাঠান। রাইট অ্যান্সার ইজ 12 ফেল। এই সিনেমাটিকে কিন্তু সেরা চলচ্চিত্রের পুরস্কার দেওয়া হয়েছে। আচ্ছা, এই ফিল্ম ফেয়ার পুরস্কারটি প্রথম কবে প্রদান করা হয়েছিল বলতো? এটা একটা সাল মনে রাখবে। প্রথম ফিল্ম ফেয়ার প্রদান করা হয় কবে? এই দেখো, এই ছোট ছোট জিনিসগুলো অনেকে বলবে স্যার আপনি শুধু কোশ্চেন অ্যান্সার করান, কিন্তু এই ছোট্ট জিনিসটা দিয়ে আলাদা কোনো কোশ্চেন হয় না। এই ছোট্ট জিনিসটা তোমাকে এই কোশ্চেনের রিলেটেড ভাবে জেনে রাখতে হবে। তো প্রথম কবে প্রদান করা হয় বলতো? সেটা হচ্ছে 1954 প্রথম প্রদান করা হয়। আর প্রথম যে সিনেমাটি ফিল্ম ফেয়ার জিতেছিল সেটার নাম হচ্ছে 2 বিঘা জমিন, প্রথম ফিল্ম ফেয়ার পুরস্কার জেনে। আচ্ছা, 12 ফেল এই সিনেমাটি 2023 সালে মুক্তি পেয়েছিল। অ্যান্ড এটার পরিচালককে একটু জেনে রাখো, এটা একটা কিন্তু ব্যক্তি, মানে মনোজ শর্মা নামক একজন ব্যক্তির তোমার হচ্ছে বায়োপিক অ্যাকচুয়ালি বলতে গেলে। তো এটার পরিচালক কে ছিল? সেটা হচ্ছে বিধু বিনোদ চোপড়া। বিধু বিনোদ চোপড়া, ইনি এটার পরিচালক ছিলেন। উজ্জয়িন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আচ্ছা, উজ্জয়িন খুবই একটা তোমার হচ্ছে ধর্মীয় শহর হিসেবে বিশেষ করে পরিচিত। উজ্জয়িন শহরটি অ্যাকচুয়ালি অবস্থিত মধ্যপ্রদেশ, যদি স্টেট ওয়াইজ বলি মধ্যপ্রদেশে অবস্থিত। একটু দ্রুত করছি, টাইম শেষ আমার। উজ্জয়িন শহরটি হচ্ছে শিপ্রা নদীর তীরে অবস্থিত। ওকে। কস্টিক সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড NaCl, অ্যান্ড সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম
কার্বনেট, আরেকটি হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড। কস্টিক সোডা রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড আমরা লবণকে বলে থাকি, সাধারণ যে লবণ সেটা সোডিয়াম ক্লোরাইড নামে পরিচিত। আর যদি আমরা এখানে বলি সোডিয়াম বাইকার্বনেট, এটা কাকে বলা হয়? সোডিয়াম বাইকার্বনেট ডিয়ার স্টুডেন্ট, এটা একটু বলো তো। এটা আমরা বলে থাকি বেকিং সোডাকে, তাই তো? বেকিং সোডা বা খাবার যে সোডা সেটাকে বলা হয়ে থাকে তোমার সোডিয়াম বাইকার্বনেট। আর সোডিয়াম কার্বনেট আমরা বলে থাকি কাকে? সেটা হচ্ছে ওটাকে কি বলে? আরে আরে ডেলি ইউজ করা হয় যে জিনিসটা, যেটা হচ্ছে কাপড় কাচার সোডা, কাপড় কাচার সোডা, ঠিক আছে? ও হচ্ছে ওয়াশিং সোডা, ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। আর সোডিয়াম হাইড্রক্সাইড ইজ কস্টিক সোডা। রাইট অ্যান্সার হবে এখানে অপশন ডি, সোডিয়াম হাইড্রক্সাইড বলা হয়ে থাকে কস্টিক সোডাকে। চৌরি চৌরার ঘটনা ঘটে কোন ভাইসরয়ের আমলে? চলো আজকের জন্য এটা শেষ প্রশ্ন হবে। চৌরি চৌরার ঘটনা, এই ঘটনাটা ঘটেছিল অসহযোগ, অসহ আহ, অসহযোগ আন্দোলনের সময়, আন্দোলনকালে এটা হয়েছিল। অ্যান্ড এটা কবে হয়েছিল? দেখো, অসহযোগ আন্দোলন যদি আমরা বলি, এটা শুরু হয়েছিল 1920-তে, ঠিক আছে? কেন বলছি অসহযোগ আন্দোলনটা, এটার সঙ্গে এটা ইন্টার কানেক্টেড, ঠিক আছে, চৌরি চৌরা ঘটনাটা। তো 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয় আমরা জানি, এবং এই অসহযোগ আন্দোলনটা শেষ হয়েছিল 1922 সালে, এবং এটা শেষ হওয়ার পিছনে প্রধান যে কারণ ছিল সেটা হচ্ছে এই চৌরি চৌরার ঘটনা। কি ছিল ঘটনাটা? 1922 সালে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের কাছে একটা মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাটা খুবই একটা লং ঘটনা, আমি সেটা পরে কোনোদিন ক্লাসে বলবো। তো চৌরি চৌরার ঘটনাটা ঘটেছিল অ্যাকচুয়ালি লর্ড রিডিং এর সময়। লর্ড রিডিং ভারতের ভাইসরয় ছিলেন, তার সময় এটা ঘটে, এবং এর কারণে অসহযোগ আন্দোলনটাকে প্রত্যাহার করা হয়েছিল। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমি আজকের ক্লাসটি এখানেই শেষ করবো। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে সকলে কমেন্ট করো। আশা করবো ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আর এরকম ক্লাস প্রতিদিন দেখতে দা ওয়েব সলিউশন এবং TWS একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, এবং TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করতে ভুলবে না। সেরা চাকরির প্রস্তুতি তোমাদের সেখানেই দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অনেক দিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান, তোমরা জানো, আমার নিজেকে ঢোল পেটাতে হবে না এটা। তো তোমরা অবশ্যই সেটা যদি চাকরির প্রস্তুতি নিতে চাও, বেস্ট প্রিপারেশন নিতে চাও, অবশ্যই চেক করো। আমাদের TWS একাডেমি থেকে অনেক স্টুডেন্টরা ক্লাস করছে এবং তারা অনেকে সফল হয়েছে, পরীক্ষায় অনেক পাস করেছে। তোমরা আমাদের ক্লাসে ইন্টারভিউ দেখলে বুঝতে পারবে, দা ওয়ে অফ সলিউশনে অনেক ইন্টারভিউ আছে। ওকে, ভালো থাকবে সকলে। অনেকক্ষণ ক্লাসটা হয়ে গেল, টাটা, সকলে ভালো থাকবে, টাটা।